যাক, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পরিবেশের বরফ গলা জলের নদী পাতা নাম্বার ৬৭ এই চ্যাপ্টারটা আমরা একটু আলোচনা করব। তোমরা বইটা খুলে রাখো। ঈশানের মামাবাড়ি নদিয়া জেলায়, সেখানে অনেক নদী, গঙ্গা খুব চওড়া, তাছাড়া জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতিও রয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, নদিয়া জেলাতে গঙ্গা নদী কেমন কেমন চেহারা? তাহলে আমরা উত্তরটা লিখব, গঙ্গা খুব চওড়া। কি লিখবো? গঙ্গা খুব চওড়া। তাহলে কিংবা এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, গঙ্গা নদী কোন জেলাতে খুব চওড়া? নদিয়া জেলাতে। কোথায়? নদিয়া জেলাতে। এখান থেকে এই লাইনটা থেকে আর একটা প্রশ্ন আসতেই পারে, নদিয়া জেলার নদীগুলির নাম লেখো। কি কি নদী আছে নদিয়া জেলাতে? নদিয়া জেলাতে জলঙ্গি, আর কি আছে? মাথাভাঙা, চূর্ণী, ইছামতি, নদী রয়েছে। এরপরে কি বলছে? মামা বলেছিলেন গঙ্গা হলো নিত্যবহ নদী। তাহলে যদি আমাদের একটা নিত্যবহ নদীর নাম বলে, ভারতের নদী তো, যদি বলে একটি নিত্যবহ নদীর নাম লেখো, একটি নিত্যবহ নদীর নাম লেখো, তাহলে আমরা উত্তরটা পরিষ্কার বই থেকে বুঝতে পারছি। একটি নিত্যবহ নদীর নাম গঙ্গা নদী। এবার এখন প্রশ্ন হচ্ছে, নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী কাকে বলে? এখানে বলে দিয়েছে, অর্থাৎ সব সময় বয়ে যায়, সারা বছর জল থাকে। তাহলে আমরা এখানে প্রশ্ন পেতেই পারি, নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী কাকে বলে? যে সকল নদ নদীতে সব সময় জল প্রবাহিত হয় বা সারা বছর জল থাকে, তাকে বলা হয় নিত্যবহ নদী। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, যে সকল নদ নদীতে সারা বছর জল বয়ে যায়, অর্থাৎ সারা বছর
অর্থাৎ সারা বছর জল থাকে। তাদের নিত্যবহ নদী বলে। তাহলে বলতো নিত্যবহ নদীর একটা উদাহরণ কি? আমরা যেমন উদাহরণ পেয়ে গেছি গঙ্গা নদী, তাহলে যেমন উদাহরণটা কি রকম? গঙ্গা নদী। এখানে একটা বলি, নিত্যবহ নদীগুলো সাধারণত বরফ গলা জলে পুষ্ট হয়। যে সকল নদী বরফ গলা জলে পুষ্ট তাদের সারা বছর জল থাকে, আর যে সকল নদীগুলোতে জোয়ার ভাটা হয় সেগুলোতে সারা বছর জল থাকে। আর তাহলে অনিত্যবহ নদী কোনগুলো কাকে বলে? নিত্যবহ নদী যখন আছে, অনিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী বলা হয় যে সকল নদীতে সারা বছর জল থাকে না। যদিও তোমাদের এটা আলোচ্য বিষয় নয়, যে সকল নদীতে সারা বছর জল থাকে না। ঠিক আছে, যেমন দামোদর একটা অনিত্যবহ নদী, তাদের সারা বছর জল থাকে না। এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট হয়, একমাত্র বর্ষার সময় এই নদীগুলোতে জল থাকে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখি ঈশান। আচ্ছা, এই কথা শুনে স্যার বললেন পর্বতের মাথায় জমা বরফ গড়ে গঙ্গায় জল আছে। তাহলে এখানে একটা প্রশ্ন করতেই পারে, ছোট প্রশ্ন, পর্বতের কোথায়, পর্বতের কোথায় জমা বরফ গলে গঙ্গায় আসে? তাহলে কোথায়? মাথায়। উত্তরটা হবে মাথায়। এরপরে বললো পর্বতের মাথায় বরফ জমে কেন? পর্বতের মাথায় বরফ জমে কেন? পুকুর কি বলছে? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের ঠান্ডা বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এই রকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ তৈরি করে। জলপাইগুড়ি জেলায় তিস্তাকে যেমন দেখা যায়। তাহলে আমাদের এবারে প্রশ্ন, যে পর্বতের মাথায় বরফ জমে কেন? অথবা পর্বতের মাথায় জমা বরফ থেকে কিভাবে নদী সৃষ্টি হয়? চলো আমরা উত্তরটা লিখি। তাহলে উত্তর, পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়।
তুষার জমে বরফ হয়ে যায়, সূর্যের তাপে কিছুটা বরফ গলে, জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এই রকম ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদীর সৃষ্টি হয়। এবারে এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে তিস্তা কোন জেলায় দেখা যায়? এখানে যেমন এটা উদাহরণ হচ্ছে তিস্তা নদী, জলপাইগুড়ি জেলা তিস্তা নদী। তাহলে তিস্তা কোন জেলায় দেখা যায়? জলপাইগুড়ি জেলায়। তাহলে ভারতের কিংবা দুটি নিত্যবহ নদীর নাম লেখো, তিস্তা গঙ্গা। বা পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদীর নাম লেখো, তিস্তা বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 68 পাতায় দেখতে পাবো কি গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়েছে। এভাবেই হয়েছে, তবে গঙ্গা অনেক দূর থেকে আসছে। কোথা থেকে আসছে? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। তাহলে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? বা গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? তাহলে উত্তরটা কি? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। গোমুখ, গোমুখ মানে কি রকম? গরুর মতো মুখটা। হিমবাহের গঙ্গোত্রী হিমবাহের মুখটা কি রকম? গরুর মতন মুখ। গো শব্দের অর্থ হচ্ছে গরু, গরুর মতো মুখ। গোমুখ গুহা, একটা গরুর মতো গুহা আছে, গুহা থেকে সৃষ্টি হয়েছে। এরপরে বলছে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা। আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত এই ধারাটি ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে আমাদের এখন প্রশ্ন, গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে এসেছে? গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে এসেছে? তাহলে প্রথমে তো আমরা পাচ্ছি উত্তরাখণ্ড, তারপরে আমরা কি পাচ্ছি? উত্তরপ্রদেশ, তারপরে কি পাচ্ছি? বিহার, শেষে কি পাচ্ছি? শেষে পাচ্ছি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, তাহলে আমরা কি করতে পারি?
পশ্চিমবঙ্গের কোথায় প্রবেশ করেছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোথায় প্রবেশ করেছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? উত্তরটা কি? মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গা ধারাটির নাম কি? কি নাম? ভাগীরথী। কি নাম? ভাগীরথী। নবদ্বীপের পর থেকে গঙ্গা নদীর কি নাম হয়েছে? কি নাম হয়েছে? ভাগীরথী হুগলি। গঙ্গা নদী কোথায় পড়েছে? পড়েছে বা পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। এ হচ্ছে ব্যাপার। একটা বড় প্রশ্ন থাকতে পারে, গঙ্গা নদীর গতিপথ লেখো। 16 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। তোমরা তাহলে উত্তরগুলো লিখো, তারপরে লিখছি গঙ্গা নদীর গতিপথ লেখো। তাহলে আমরা গঙ্গা নদীর গতিপথ দেখব। গঙ্গা নদীর গতিপথ কি? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। এরপরে কি হয়েছে? উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, এটা পশ্চিমবঙ্গের হবে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে।
এরপর দুটো ভাগে ভাগ হয়ে একটি পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে এবং অন্য শাখাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাহিত হয়েছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে, এটা নদিয়া হবে, নদিয়ার নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নামে এবং নবদ্বীপের পর থেকে হুগলি নদী নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই হচ্ছে ছোট্ট করে একটা গতিপথ। তার আবার বলে দিচ্ছি, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। এরপর দুটো ভাগে ভাগ হয়ে একটি পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে এবং অন্য শাখাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাহিত হয়েছে। পশ্চিমবঙ্গে মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নামে এবং নবদ্বীপের পর থেকে হুগলি নদীর নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা ভালো করে মুখস্থ করে নেবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এরপরে দেখো তোমাদের একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, পাশে মানচিত্র দেওয়া আছে, যদিও তোমরা দেখে দেখে করবে। চূর্ণী কোথা থেকে শুরু হয়ে কোথায় মিশেছে? পদ্মা নদী থেকে শাখা নদী রূপে কিসে মিশেছে? শাখা নদী রূপে কিসে মিশেছে? ভাগীরথীতে। ভাগীরথী নদীতে মিশেছে। এইটাও কি জলঙ্গি? জলঙ্গি হচ্ছে পদ্মা নদী থেকে শাখা নদী রূপে ভাগীরথী নদীতে মিশেছে। ইছামতি পদ্মা নদী থেকে বেরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বঙ্গোপসাগরে সাগরে পড়েছে। তোমাদের এই পর্যন্ত ছিল এটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের ভালো লাগছে। আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে তৈরি করে দেওয়া হোক, তোমাদের প্রতিটা চ্যাপ্টার তৈরি করে দেওয়া হবে। আর প্রত্যেকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এটা যাতে বুঝতে পারে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, গুড ডে।